হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোম আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা শিলিগুড়ি কলেজ অফ কমার্স থেকে বিবিএ নিয়ে পড়তে চাইছো এবং জানতে চাইছো যে দাদা, বিবিএ ডিপার্টমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে শিলিগুড়ি কলেজ অফ কমার্সে এবং কতগুলো সিটস রয়েছে, আমার সুযোগ হবে এখানে বিবিএ যদি পড়তে চাই আমি, ফি স্ট্রাকচার কি রয়েছে, কত আমাকে পে করতে হবে। So, এই প্রশ্নগুলি যদি তোমাদের মাথায় এসে থাকে এবং এখনো ঘুরছে, তাহলে চিন্তা করবার আর কিছু নেই। আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে শিলিগুড়ি কলেজ অফ কমার্সের বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে। সো এই ভিডিওটি পুরোটাই হতে চলেছে শিলিগুড়ি কলেজ অফ কমার্সের বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে। যদি তোমরা অন্য কোনো ডিপার্টমেন্টের উপর দেখতে চাইছো বা অন্য কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চাইছো, যেমন বিকম, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার উপরে আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। বাট আজকের ডিসকাশনটা আমাদের পুরোটাই হতে চলেছে শিলিগুড়ি কলেজ অফ কমার্সের বিবিএ ডিপার্টমেন্টকে নিয়ে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ি কলেজ অফ কমার্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে যদি তুমি একটু অ্যাডমিশন সেকশনে গিয়ে, ঠিক আছে, বিবিএ মেজরে ক্লিক করো, এইরকম একটা সাইটে তুমি রিডাইরেক্ট হয়ে যাবে। সেটা অ্যাডমিশন পোর্টাল। এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা এটাতে ক্লিক করি। এখানে একটু যদি ভালো করে দেখো, এক মিনিট আমি পেনটা নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর বিবিএ ইফ অনলি ফলোইং ক্যান্ডিডেটস আর ফুলফিলড। কি কি রয়েছে? First, number one, student who have passed 10+2 with commerce or science or arts. So, স্টুডেন্টকে উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, যেটা অবভিয়াসলি সবাইকে উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, এবং সেই স্টুডেন্টই 10+2 উচ্চ মাধ্যমিক 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএস তুমি পাশ করেছো। এখানে লিখেছে কমার্স, সায়েন্স, আর্টস, ঠিক আছে। এবার অনেকে হয়তো ভাবছে যে দাদা আমি আর্টস নিয়েছি, আমার তো কমার্স ছিল না। বিবিএ হয়তো কমার্স স্টুডেন্টদের জন্য, আর্টস স্টুডেন্টরা হয়তো বিবিএ করতে পারবে না, বা এটা শুধু হয়তো মানে কমার্স আর সায়েন্সদের জন্যই, আর্টস স্টুডেন্টরা এখানে করতে পারবে না, বা এটা সায়েন্স স্টুডেন্টদের জন্য কমার্সরা করতে পারবে। সো এরকম যদি কোনো ধারণা তোমাদের মাথায় থেকে থাকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে যে এখানে সেরকম কিছু নেই। সে এখানে কমার্স থেকে হলেও তুমি অ্যাডমিশন নিতে পারবে, সায়েন্স থেকে হলেও তুমি অ্যাডমিশন নিতে পারবে, আর্টস থেকে হলেও তুমি অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ ইররেসপেক্টিভ অফ ইয়োর স্ট্রিম তুমি অ্যাডমিশন নিতে পারবে। তুমি যে কোনো স্ট্রিম থেকে হও, ডাজন্ট ম্যাটার, তুমি অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। যে কোনো স্ট্রিম, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে হলেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। জাস্ট তোমাকে কি হতে হবে, জাস্ট তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, ঠিক আছে। আর তুমি এলিজিবল বিবিএ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবার জন্য, ঠিক আছে। সে মেরিট লিস্টে তোমার নাম আসবে কি আসবে না, তারপর তুমি অ্যাডমিশন নিতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো ডিপেন্ড করবে তোমার মেরিট স্কোরের উপর। বাট তুমি অ্যাপ্লাই করবার জন্য এলিজিবল, ঠিক আছে। দেন সেকেন্ড একটা বলেছে যে হু হ্যাভ পাসড ভোকেশনাল, অনেকে ভোকেশনাল স্টাডিজ করে থাকে, তারাও কিন্তু এলিজিবল টু অ্যাপ্লাই 3 years ডিগ্রি কোর্স only as per NBU, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে শিলিগুড়ি কলেজ অফ কমার্স কিন্তু রান করছে, ঠিক আছে। তার যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেটার উপরেই ভিত্তি করেই কিন্তু ভোকেশনাল স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা তোমরা আর্টস নিয়ে পড়েছো এবং জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং বেসিক একটা নাম্বার নিয়ে পাশ করেছো, বিবিএ নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, তোমরা অলরেডি এলিজিবল, ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এখানে লিখে রেখেছে ক্যালকুলেশন অফ মেরিট। এবার আমি অনেকবার বলেছি না যে মেরিট স্কোরের উপরে ভিত্তি করে তোমাদের লিস্ট তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট, এই যে মেরিট লিস্ট রিলিজ হবে না, এখানে মেরিট লিস্ট রিলিজ হবে, এই মেরিট লিস্টে যে নাম থাকবে সেটার ভিত্তিতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তুমি প্রথমে এলিজিবল অ্যাপ্লাই করবার জন্য, এবার অ্যাপ্লাই করবে, তারপরে কাউন্সিলিং হবে, সেখানে লিস্ট বেরোবে, সেই লিস্ট অনুসারে কিন্তু তোমার অ্যাডমিশনটা হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মার্কস অবটেন ইন ইংলিশ অ্যান্ড বেস্ট মার্কস অবটেন ইন আদার
3 সাবজেক্টস ডিভাইডেড বাই 4। এবার এইভাবে কিন্তু ক্যালকুলেট হবে। তো তুমি কিন্তু ঘরে বসে ক্যালকুলেটের সাহায্যেও কিন্তু তোমার মেরিট স্কোর ক্যালকুলেট করতে পারো। তার যে ফর্মুলা কিন্তু এনারা এখানে দিয়ে রেখেছেন, ঠিক আছে? মেরিট স্কোর মানে মেরিট স্কোর বের করবার ফর্মুলা এটা। সো কিভাবে করবে দেখতেই পাচ্ছ এখানে, মার্কস অবটেন ইন ইংলিশ। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি পেয়েছো 70, ঠিক আছে, আউট অফ 100। 100-র মধ্যে তুমি 70 পেয়েছো কিসে? ইংরেজিতে। ইংলিশে পেয়েছো, ওয়েল এন্ড গুড। 70 পেয়েছো ইংরেজিতে, ভালো কথা। এবার রয়েছে বেস্ট মার্কস অবটেন, এটাকে আমরা ইংরেজির জন্য আমরা এটাকে ইংরেজির জন্য রাখছি, ঠিক আছে? ইংরেজির জন্য আমরা পেয়েছি 70, ঠিক আছে। প্লাস প্লাস রয়েছে প্লাস বেস্ট মার্কস অবটেন ইন আদার 3 সাবজেক্টস। এবার তোমার বেস্ট 4 সাবজেক্টস নেওয়া হবে, বেস্ট 4 সাবজেক্টস নেওয়া হবে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রথম তো আমাদের ইংরেজি হয়েই গেছে, তারপরে বেস্ট 4টে সাবজেক্টের মধ্যে প্রথম ইংরেজি তো থাকবেই থাকবে। তার মধ্যে 3টে সাবজেক্টস, যেমন আমি বলছি বেঙ্গলি রয়েছে, বেস্টের মধ্যে হয়তো বেঙ্গলি রয়েছে, দেন হয়তো তোমার এডুকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি রয়েছে, ঠিক আছে? এডুকেশন, বেঙ্গলি, ফিলসফি, বা যেটা রয়েছে তোমার 4টে, বাকি যে 3টে সাবজেক্টস বেঙ্গলি, ঠিক আছে, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স হয়ে গেল 3টে। এবং সেই 3টেতেই বেস্ট নাম্বার রয়েছে, অর্থাৎ সেগুলোতে হয়তো 80 করে রয়েছে, 3টাতেই তুমি 80 নম্বর করে পেয়েছো, ঠিক আছে। সো 3টে 80-কে তুমি যোগ করবে, বেঙ্গলির 80 প্লাস তুমি এডুকেশন মানে এডুকেশন যে সাবজেক্টস রয়েছে সেটাতে 80 পেয়েছো, হলো, প্লাস পলিটিক্যাল সায়েন্সে তুমি 80 পেয়েছো, ঠিক আছে। তো এটা তোমার 3টে বেস্ট নাম্বার। 3টে ইংলিশকে ছেড়ে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট নাম্বার এই 3টে সাবজেক্টসে রয়েছে। তাহলে এই 3টে সাবজেক্টের নাম্বার যোগ হবে, হলো, হয়ে গেল। দেন প্লাস 70 তোমার যোগ হবে, ঠিক আছে। প্লাস যোগ হলো 70 প্লাস এই 3টে বেস সাবজেক্টস এর নম্বর প্লাস যোগ হয়ে যে টোটালটা হবে, যে টোটাল হলো, ঠিক আছে, টোটাল হলো, সেই টোটালকে এখানে দেখো 80, 8 দুগুণে 16, 3 আসছে 24, 240, 4 আসছে 32, 320, তাহলে এখানে 70 রয়েছে, তো 310 হচ্ছে তোমার, 310 হচ্ছে কত? 310 হচ্ছে তোমার টোটাল নাম্বার, ঠিক আছে। টোটাল হয়ে গেল, টোটাল করে ফেললে, এবং টোটালকে ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এই টোটাল নম্বর 340-কে তুমি ক্যালকুলেটে সিম্পলি 310-কে ডিভাইডেড বাই 4 করে দিলে যেটা তোমার নাম্বার এলো সেটাই তোমার মেরিট স্কোর, সেটাই তোমার মেরিট স্কোর, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন অফ মেরিট, এইভাবেই তুমি তোমার মেরিট স্কোর ইজিলি বের করতে পারবে, এবং মেরিট স্কোর যা হবে সেই অনুসারে তোমার অ্যাডমিশন নিতে পারবে এই কলেজে, বিবিএ ডিপার্টমেন্টে, ঠিক আছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, যে মেরিট স্কোর কিভাবে তৈরি হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। চলো এবার আমরা একটু দেখে নিই সিট ম্যাট্রিক্স কি রয়েছে আর ফিস কি রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্সটা, এক মিনিট পেনটা আমি নিয়ে নিই। এবার দেখতেই পাচ্ছ ওখানে সিট ম্যাট্রিক্স ফর বিবিএ, ঠিক আছে, 2023-24 লাস্ট ইয়ারে রয়েছে। আনরিজার্ভ সিটস রয়েছে 40টা রয়েছে, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 20 সিটস রিজার্ভ করা রয়েছে, এসটি ক্যান্ডিডেটদের জন্য 5টা রয়েছে, ওবিসি এস ক্যাটাগরি 9টা রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য 6টা রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 2টো রয়েছে, অ্যান্ড টোটাল 89 সিট রয়েছে, ঠিক আছে। টোটাল কত সিটস রয়েছে? টোটাল 89 সিটস রয়েছে, অনেকগুলো সিটস রয়েছে। সো অ্যারাউন্ড 90 সিটস রয়েছে বিবিএ ডিপার্টমেন্টে, শিলিগুড়ি কলেজ অফ কমার্সে। সো তোমরা যারা বিবি নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, তোমরা কিন্তু এই সিট ম্যাট্রিক্স দেখেও একটা আন্দাজ করতে পারো যে তোমার প্রবাবিলিটি কত রয়েছে এখানে অ্যাডমিশন পাওয়ার, ঠিক আছে, বিবিএ ডিপার্টমেন্টে। সো এই হচ্ছে সিট ম্যাট্রিক্স, এবং সেগুলোকে ডিভাইড করা রয়েছে ক্যাটেগরি ওয়াইজ। সো এসসি স্টুডেন্টদের জন্য 20টা সিট রিজার্ভ রয়েছে, অর্থাৎ 20টা সিট এসসি স্টুডেন্টদেরকেই দেওয়া হবে। তারা যদি চলে আসে 20টা সিট নেবার জন্য এসসি ক্যাটাগরি থেকে, তাহলে তাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে, এই 40টি জেনারেল সিট ভরে যাওয়ার পর।
সো তোমরা এসসি ক্যাটাগরি যদি জেনারেল ক্যাটাগরিতে না পেয়ে থাকো, তাহলে তোমাদেরকে এসসি ক্যাটাগরিতে দেখা হবে যে তুমি এসসি ক্যাটাগরিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মিট করে এসসি ক্যাটাগরিতে এন্ট্রি হতে পারবে কি পারবে না। যদি হবার জন্য যোগ্য হয়ে যাও, তাহলে তারা কিন্তু কলেজ অথরিটি কিন্তু এসসি ক্যাটাগরির আন্ডারে অ্যাডমিশন করিয়ে দেবে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে সিট ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একবার ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিশন ফি ফর বিবিএ সেলফ ফাইন্যান্স। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সেমেস্টার অ্যাডমিশন ফি কত রয়েছে, 22,750 টাকা। 22,750 টাকা। এবার অনেকে ভাববে যে দাদা 3 বছরের বিবিএ কোর্স এবার তো 4 বছরের হয়ে গেছে, 4 বছরের হয়ে গেছে, অর্থাৎ 4 বছর 3 বছরই বলতে পারো, বাট ওটা 4 বছর নিউ এডুকেশন পলিসি অনুসারে। বিবিএ যদি 4 বছর তুমি পড়ো তাহলে তোমার অনার্স হবে বিবিএ উইথ অনার্স। যদি তুমি 4 বছর কমপ্লিট না করে 3 বছরেই ছেড়ে দাও, তাহলে তুমি ডিগ্রি পেয়ে যাবে, তোমার সেই আগেরটাই রয়েছে, ডিগ্রি পেয়ে যাবে কিন্তু অনার্স পাবে না, প্লাস রিসার্চ করবার সুযোগটাও কিন্তু পাবে না, এবং পরবর্তীতে তোমাকে মাস্টার্স 2 বছরের করতে হবে। আর যারা তোমরা বিবিএ উইথ অনার্স 4 বছরের করবে, মানে 4 বছরের হয়ে গেছে নিউ এডুকেশন পলিসি অনুসারে, 4 বছর করে নিলে প্লাস তোমাদেরকে যখন মাস্টার্স করতে যাবে তাহলে তোমাদেরকে 1 বছর মাস্টার্স করতে হবে। সো তোমাদেরকে কিন্তু টোটাল সেই 5 বছরই লাগছে। ঠিক আছে, যদি 3 বছর তুমি বিবিএ করতে এবং 2 বছর তুমি মাস্টার্স করতে। সো এক্ষেত্রে 4 বছর তুমি যদি অনার্স বিবিএ উইথ অনার্স করো তাহলে 4 বছর লেগে গেছে, অ্যান্ড 1 ইয়ার তুমি এক্সট্রা মাস্টার্স করে নিলে তো 5 ইয়ার টোটাল। সো সেমই থাকছে, খুব একটা বেসিক ডিফারেন্স হয়নি। সো এবার ফিস, যদি তুমি এটা ভেবে থাকো যে আমি 4 বছরই পড়বো, বিবিএ উইথ অনার্স করবো, 4 বছর পড়বো, তাহলে ফিস কত হতে পারে। সো এখানে কিন্তু কলেজ অথরিটি শুধু ফার্স্ট ইয়ার অ্যাডমিশন ফিস এবং সব যাবতীয় ফিসকে ইনক্লুড করে যে টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে সেটা 22,750 টাকা এখানে লিখে রেখেছে, এবং সেটাকেই এনারা কিন্তু এখানে মেনশন করে রেখেছে। এবং পুরো ওয়েবসাইটে এবং বিভিন্ন পিডিএফ এর মধ্যে কিন্তু এছাড়া যে ফিসগুলো রয়েছে সেমেস্টার ওয়াইজ সেটার মেনশন করা নেই। ঠিক আছে, বাট যে আনঅফিসিয়াল সোর্সেস রয়েছে, ওয়েবসাইটস রয়েছে, তাদের মতে আনঅফিসিয়াল, এটা কিন্তু আবারও বলছি আনঅফিসিয়াল সোর্সেস যেগুলো রয়েছে সেখান থেকে, তাদের মতে যে শিলিগুড়ি কলেজে বিবিএ ডিপার্টমেন্টের সেমেস্টার ওয়াইজ ফিস রয়েছে 14,000 টাকা। কত? 14,000। ঠিক আছে, সেমেস্টার ওয়াইজ আনঅফিসিয়াল সোর্সেস এর অনুসারে বিবিএ ডিপার্টমেন্টের সেমেস্টার ওয়াইজ ফিস হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে, সো তোমরা সেভাবে ক্যালকুলেট করতে পারো। যদি 4 বছর পড়ো তাহলে 8টা সেমেস্টার হচ্ছে, 14কে 8 দিয়ে গুণ করবে, যত হচ্ছে সেটাই তোমার টোটাল ফিস। যদি 3 বছর পড়ো, শুধু ডিগ্রি নিয়ে তুমি বেরিয়ে যেতে চাও, তাহলে তুমি 3 দিয়ে, অর্থাৎ 3 বছর, অর্থাৎ 1 ইয়ার 2টো সেমেস্টার। ঠিক আছে, তাহলে 6টা সেমেস্টার হচ্ছে 3 বছর পড়লে, তাহলে 6 দিয়ে 14কে মাল্টিপ্লাই করবে, যেটা তোমার দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে তোমার টোটাল ফিস। ঠিক আছে, সেটা আবারও বলছি আনঅফিসিয়াল সোর্সেস থেকে পাওয়া এই তথ্য অনুসারে 14,000 টাকা পার সেমেস্টার ফিস। বাট অফিসিয়াল ওয়েবসাইটস এবং ডকুমেন্টসে কিন্তু কোথাও মেনশন করা নেই, একটাই শুধু মেনশন রয়েছে অফিসিয়াল ডকুমেন্টসে। এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 22,750 টাকা, যেটা ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন সময় তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে শিলিগুড়ি কলেজ অফ কমার্সে বিবিএ ডিপার্টমেন্টের অ্যাডমিশন ফিস, সিট ম্যাট্রিক্স এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর যদি তোমাদের শিলিগুড়ি কলেজ অফ কমার্সের বিবিএ ডিপার্টমেন্টকে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার উপর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি সেটা বড় কোয়ারিজ হয়ে থাকে আর অন্য কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থাকলে প্লিজ জানাবে, আমি যতদূর সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যদি তোমরা যদি আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে চাও এবং কোনো জানবার থাকে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট আমাকে তোমরা ইনস্টাগ্রামের মাধ্যমে কানেক্ট হতে পারো আমার সাথে, এবং সেখানে আমি তোমাদের কোয়ারিজ কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা জানাতে পারো।
আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাবা, টাটা, টেক কেয়ার।